নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, ভাবুন তো, আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে থাকার সময় বা আপনার ঘুম আসছে না। কেন আসছে না? তার কারণটা হলো আপনার মাথার মধ্যে বা মনের মধ্যে একটা মিটিং চলছে। আপনি মনে মনে ভাবলেন যে আমার বন্ধু আমাকে কেন আজে বাজে কথা বলল, আমার ফ্যামিলি কেন আমাকে ভুলভাল কথা বলল, আমি কিছু কালকে যদি করি সেটা কি খারাপ হবে? বা আমি একটু আগে যাকে যা বললাম সেটা কি তার জন্য খারাপ হবে? কালকের দিনটা আমার জন্য কেমন যাবে? বা আগামীকাল আমার জন্য কিছু খারাপ হবে? এইভাবে একটার পর একটা চিন্তা আপনার মাথার মধ্যে কিন্তু লেগেই থাকে। একবার ভেবে দেখুন যে আপনার শরীর বিশ্রাম নিতে চাইছে, কিন্তু আপনার মস্তিষ্ক বা আপনার ব্রেন কিন্তু ব্রেক নিতে ভুলে গেছে। দর্শকবৃন্দ, এটা কি শুধুমাত্র ভুলভাল চিন্তা, নাকি এমন এক সমস্যা যা কিনা আপনার ভেতর থেকে আত্মবিশ্বাস বা আপনার ভেতর থেকে ঘুম, আপনার ভেতর থেকে যে স্বাভাবিক চিন্তা ভাবনা, এমনকি আপনার স্বাস্থ্যেরও বিরাট ক্ষতি করছে? অনেকেই এই সমস্যাটাকে নিয়ে কিছু মনে করেন না। তারা দিনের পর দিন, বছরের পর বছর তারা কিন্তু না বুঝে না ভেবে এই সমস্যার মধ্যেই থাকেন এবং তারা ধীরে ধীরে ওভার থিঙ্কিং এর শিকার হয়ে পড়েন। দর্শকবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো যা কিনা আপনাকে এরকম টাইপের ওভার থিঙ্কিং এর চিন্তা থেকে বের করে আনতে সাহায্য করবে। তার সাথে সাথে আমি আজ এই ভিডিওতে এমন কিছু কৌশল বলবো যা আপনারা 30 মিনিট ধরে যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনার মাথার মধ্যে একটা ইতিবাচক চিন্তা ভাবনা আসতে পারে। ধরুন, একজন গৃহবধূ যে সারাদিন ঘরের মধ্যে নিজে নিজেই কাজ করছে বা নিজের কাজ করছে, আপনি তাকে সামনে থেকে যখন দেখবেন তাকে আপনার স্বাভাবিক বলে মনে হবে, কিন্তু তার মাথার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা চলছে। তার মাথার মধ্যে কি টাইপের চিন্তা ভাবনা চলতে পারে? আমার শাশুড়ি মা আমি যে এই কাজটা করছি আমাকে কি বলবে, বা আমার শাশুড়ি মা আমার এর কোনো খারাপ কিছু ভাবছে কিনা, বা আমার পাড়ার লোক আমার সম্বন্ধে কিছু খারাপ ভাবছে কিনা, আমার শাশুড়ি মা আমাকে ভুল বুঝছে কিনা, বা আমার কাজগুলো তার কাছে মনে ঠিকঠাক লাগছে কিনা, আমি কি সত্যিই ব্যর্থ, আমি কি সত্যিই বেরিয়ে যাব, সবকিছু ছেড়ে ছাড়ে চলে যাব। আবার ধরুন, একজন যুবক সে অফিসে কাজ করছে বা সে তার নিজের কাজ করছে, হয়তো তার একটা ছোট ভুল হলো, হয়তো ভুলটা অনেক আগেই ঠিক হয়ে গেছে, কিন্তু সে যতবার কোনো কাজ করতে যাচ্ছে তখন কিন্তু সেই ভুলটির কথা তার মাথায় আসছে। তার মনে হচ্ছে বস আমাকে সেই কাজটার জন্য ভুল ভাবছে কিনা, আমার চাকরি ঠিকঠাক নিরাপদ অবস্থায় আছে কিনা, আমি ওই ভুলটা আবার নতুন কোনো কাজে যদি করে ফেলি তাহলে অফিসের লোক কি বলবে, আমার মান সম্মান কোথায় থাকবে। মজার ব্যাপার হলো যে ঘটনাটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু সেই ঘটনার যে রেস সেটা একজন পেশেন্ট বা একজন রোগী বা একজন মানুষের মাথার মধ্যে বারবার ঘুরছে। এখান থেকেই তৈরি হয় ওভার থিঙ্কিং এর চক্র। এবার আমরা আলোচনা করব ওভার থিঙ্কিং বিষয়টা কি। অনেকেই মনে করেন যে একজন মানুষের মধ্যে যদি বেশিরভাগ চিন্তা ভাবনা থাকে তার মানে সে ওভার থিঙ্কিং করবে, সেই ব্যাপারটা কিন্তু ঠিক নয়। কিন্তু সব চিন্তা এক নয়। একজন মানুষ তার মনের মধ্যে বিভিন্ন রকমের পরিকল্পনা করে। সেই পরিকল্পনাটা ফ্যামিলি রিলেটেড হতে পারে, সেই পরিকল্পনাটা অর্থনৈতিক হতে পারে, সেই পরিকল্পনা সামাজিক হতে পারে। আর একজন মানুষ কোনো একটা জিনিস বা কোনো একটা চিন্তা তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরকার বছর তিনি কিন্তু ভাবতেই থাকেন। একটাই চিন্তা, একটাই ধারণা তিনি কিন্তু বারবার ভেবে যাচ্ছেন। এটাকেই বলা হয় দর্শকবৃন্দ ওভার থিঙ্কিং। সেই চিন্তা ভাবনাগুলো কোনো অতীতের ভুল নিয়ে হতে পারে অথবা কোনো ভবিষ্যতের ভয় নিয়ে হতে পারে। বাস্তব সমস্যা একবার হয়, কিন্তু মস্তিষ্ক সেই সমস্যাটাকে পুনরায় বা বারবার ক্রিয়েট করে। এইবার আপনাদের অনেকেরই মনে হতে পারে যে কেন মানুষ ওভার থিঙ্কিং করে। দর্শকবৃন্দ, সব মানুষ এক নয়। কেউ হয়তো মনের দিক থেকে প্রচুর পরিমাণে দৃঢ়, তার কিছু যায় আসে না। কেউ হয়তো অত্যাধিক পরিমাণে সংবেদনশীল। কেউ হয়তো আপনি কোনো কথা বললেন সে ভুলে গেল। কেউ হয়তো সেই কথাটা প্রায় 5 বছর বা 10 বছর বা যতদিন সে বেঁচে থাকবে ততদিন ধরে সে মনে রাখলো এবং সে মনের মধ্যে ধীরে ধীরে কষ্ট পেতে থাকলো। মনের মধ্যে ধীরে ধীরে একটা আশঙ্কা বোধ তার তৈরি হলো, ভয় তৈরি হলো, চিন্তা তৈরি হলো, অ্যাংজাইটি তৈরি হলো, টেনশন তৈরি হলো। এখানেই শুরু হয় মানসিক ক্লান্তি। আপনি যখন একজন ওভার থিঙ্কিং মানুষের সাথে কথা বলবেন,
আপনি দেখবেন যে তিনি একদম নর্মাল, তিনি হাসছেন, তিনি কথা বলছেন, তিনি আপনার সাথে ঘুরছেন, কিন্তু তার মনের মধ্যে একটা চিন্তা, একটা ধারণা, একটা অ্যাংজাইটি, একটা টেনশন বারবার ঘোরাফেরা করছে। এখন যে তত্ত্বটি বলবো দর্শকবৃন্দ, সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি অত্যাধিক পরিমাণে সংবেদনশীল? কেউ কোনো কথা বললে আপনি সেই কথাটাকে নিয়ে কি খুব বেশি চিন্তায় পড়ে যান, অ্যাংজাইটিতে পড়ে যান, বা হয়তো আপনি খুব শোকাহত হয়ে পড়েন, বা হয়তো আপনার অতীতের কোনো চিন্তা বা হয়তো অতীতের কোনো আশঙ্কা আপনার বারবার মনে হয়, ভবিষ্যৎকে নিয়ে আপনার আশঙ্কা বেড়ে যায়, রাতে কি ঠিকঠাক করে ঘুম আসে না, ঘুমোতে গেলেই কি হাজার রকমের চিন্তা ভাবনা বা হাজার রকমের যে টেনশন সেটা আপনার মাথার মধ্যে ঘোরাফেরা করে। সবার সামনে আপনি স্বাভাবিক থাকলেও মনের মধ্যে একটা উদ্বিগ্ন ভাব থাকে, বা হয়তো ধরুন আপনার হৃদস্পন্দন প্রচুর পরিমাণে বেড়ে যায়, সারাক্ষণ ক্লান্তি থাকে, বা হয়তো ধরুন সারাক্ষণ মাথা ভারের একটা সমস্যা হচ্ছে, সারাক্ষণ আপনার মাথায় একটা ভুলভাল চিন্তা ভাবনা আসছে। যদি এর মধ্যে বেশ কয়েকটি আপনার সাথে মিলে যায় বা আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আপনি এটুকু ভাববেন যে ওভার থিঙ্কিং আপনার জীবনে বড় ভূমিকা পালন করছে। দর্শকবৃন্দ, ওভার থিঙ্কিংটাই কিন্তু আস্তে আস্তে আপনাকে অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকের দিকে নিয়ে যায়। প্রথমে আসে আপনার চিন্তা, তারপরে আসে উদ্বেগ, তারপরে আসে ভয়, তারপরে আপনার হৃদস্পন্দন বেড়ে যায়, পা হাত ঠান্ডা হয়, প্রচুর পরিমাণে ঘাম হয়, এবং আপনার মনের মধ্যে একটা খারাপ যে ব্যাপারটা, যে হয়তো কোনো কিছু ঘটে যাবে, হয়তো কোনো কিছু হয়ে যাবে, এই যে খারাপ চিন্তা ভাবনা সেটা আপনার মধ্যে আসে। তারপরে শুরু হয় আপনার প্যানিক অ্যাটাক। অর্থাৎ অনেক প্যানিক অ্যাটাকের এপিসোডের পাশাপাশি আপনি যখন দেখবেন যে কোনো পেশেন্টের আপনি যখন কেস টেকিং করবেন, দেখবেন যে তার অতীতে প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং এর যে একটা ব্যাপার সেটা কিন্তু হয়েছিল। সব থেকে বড় ভুল কি করেন মানুষেরা, আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা, আপনার কোনো চিন্তা ভাবনা হয়েছে কিনা, বা আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, তারা কি বলবেন? যারা ওভার থিঙ্কার তারা বলবেন যে আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, এইসব কথা কাউকে বলার দরকার নেই, বা আমার সাথে বা আমার জন্য তোমাকে ভাবার দরকার নেই বা আপনাকে ভাবার দরকার নেই। এই যে চিন্তা ভাবনাগুলো বা এই যে কথাবার্তাগুলো আপনি কিন্তু একজন ওভার থিঙ্কার যে পার্সন আছেন তার কাছ থেকে শুনতে পাবেন। এতে প্রবলেমটা কোথায় হয়? যারা ওভার থিঙ্কার তারা কিন্তু তাদের যে প্রবলেমের কথা তারা শেয়ার করতে পারে না, তারা বলতে পারে না, তার ফলে কি হয়, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে উদ্বেগ, তাদের যে ভয়, এটা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়। এই যে ওভার থিঙ্কিং এর স্বভাবটা সেটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। এতে আস্তে আস্তে কি হয়, পেশেন্টের মধ্যে প্যানিক অ্যাটাকের সৃষ্টি হয় এবং আস্তে আস্তে সেটা মারাত্মক দিকে যেতে থাকে। এর থেকে আপনারা বেরিয়ে আসবেন কি করে? না, বেরিয়ে আসার প্রথম ধাপ হলো যে আপনি আপনার সমস্যা স্বীকার করুন। আপনি নিজেকে নিজেই বলুন যে হ্যাঁ, আমি ওভার থিঙ্কার, আমার বিভিন্ন বিষয়ে উদ্বেগ হয়, ভয় হয়, হ্যাঁ, এই ওভার থিঙ্কিংটা আমার জীবনে একটা প্রভাব ফেলছে। আপনি যখন এই স্বীকার করবেন বা নিজেকে নিজেই আপনি কোশ্চেন করবেন বা নিজেকে নিজেই যখন বলবেন, দেখবেন এটাই হবে আপনার ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ। নেক্সট যে ব্যাপারটা আপনি করতে পারেন সেটা হলো কথা বলার শক্তি। ধরুন আপনার বাড়িতে একটা প্রেসার কুকার আছে, যখন আপনি প্রেসার কুকারে রান্না করবেন, দেখবেন যে প্রেসার কুকারে একটা চাপ বা প্রেসার তৈরি হওয়ার পরেই কিন্তু সেখান থেকে সিটি বেরায়। তাই আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের যদি কথাবার্তা চাপা অবস্থায় থাকে, বা আপনি যদি কাউকে শেয়ার না করেন, কাউকে যদি না বলেন, তাহলে সেটার একদিন বিস্ফোরক বা বিস্ফোরণ ঘটবে এবং সেটা অনেকটা ক্ষতিকর হয়ে যাবে। তাই আপনার উচিত আপনার ফ্যামিলির সদস্যদের সাথে কথা বলা। দরকার পড়লে আপনি মনোরোগ বিশেষজ্ঞর সাথে কথা বলুন, দরকার পড়লে আপনি যার সাথে পছন্দ তার সাথে কথা বলুন, অথবা দরকার পড়লে আপনি কাউন্সিলরের হেল্প নিতে পারেন এবং তার সাথে সাথে আপনি নিজের মনের কথা তাদেরকে খুলে বলুন, তাদের সাথে আলোচনা করুন। দেখবেন যে আপনার কথা বলার যে ব্যাপারটা সেটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে কোনো একটা ট্রিগার থেকে নিজেকে দূরে রাখুন। ধরুন কোনো একটা প্রোফাইল যেটা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন, যার পর থেকে আপনার মন খারাপ হচ্ছে, আপনার প্যানিক অ্যাটাকের সমস্যা হচ্ছে, আপনার ওভার থিঙ্কিং এর সমস্যা হচ্ছে, আপনার উচিত সেই প্রোফাইলটাকে বাদ দিয়ে দেওয়া বা সেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখা। এতে দেখবেন যে আপনার যে ওভার থিঙ্কিং এর ব্যাপারটা বা আপনার যে প্যানিক অ্যাটাকের যে ব্যাপারটা, যেটা আপনার কোন একটা জিনিস থেকে ট্রিগার করছে, সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে আপনি কি করতে পারেন? প্রতিদিন 30 মিনিট নিজের জন্য সময় রাখতে পারেন। এটাই হলো দর্শকবৃন্দ 30 মিনিটের নিয়ম। ধরুন আপনি একজন গৃহবধূ, আপনার বিভিন্ন রকমের ওভার থিঙ্কিং এর সমস্যা হচ্ছে বা হয়তো প্যানিক অ্যাটাকের সমস্যা হচ্ছে। আপনি কি করতে পারেন? নিজে নিজে রান্না করতে পারেন, নিজেকে নিজে সময় দিতে পারেন, আপনি গান করতে পারেন, গান শিখতে পারেন, বই পড়তে পারেন, বই লিখতে পারেন, কবিতা পড়তে পারেন, কবিতা লিখতে পারেন।
সেলাই করতে পারেন, গাছের যত্ন নিতে পারেন। অর্থাৎ আপনি যে টাইমটা বের করবেন নিজের জন্য বের করবেন, কোন একটা সংসারের চাপের জন্য বের করবেন না, বা কোন একটা কাজ পড়ে আছে সেটার জন্য বের করবেন না। দেখবেন নিজের সাথে নিজে যখন টাইম কাটাবেন, নিজের সাথে নিজের পছন্দের যখন কাজ করবেন, দেখবেন আপনার মন ভালো থাকবে এবং আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের যে ওভার থিঙ্কিং এর ব্যাপারটা বা বিভিন্ন রকমের যে সমস্যা সেটা কিন্তু আর আসবে না। এরপর আসবো দর্শকবৃন্দ হোমিওপ্যাথিক যে দৃষ্টিভঙ্গি, সেটা কি এই ওভার থিঙ্কিং এর বিষয়ে। দর্শকবৃন্দ, ওভার থিঙ্কিং বিভিন্ন মানুষের মধ্যে রাখতে পারে, কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের ঔষধ আসতে পারে। সেই ঔষধটা একজন পেশেন্টের মানসিক লক্ষণের উপর নির্ধারিত করা হয় এবং তারপরে পেশেন্টকে সেই ঔষধটা দেওয়া হয়। আজকে আমার আলোচনার প্রথম যে ঔষধ সেটা হলো ন্যাট্রামিওর। ন্যাট্রামিওরের পেশেন্টরা কি করেন, যে তারা কিন্তু পুরনো কোনো কষ্ট তিনি কিন্তু ভুলতে পারেন না। ধরুন অতীতে তার সাথে কোনো একটা খারাপ কিছু হয়েছে বা তিনি একটা খারাপ কিছু ফিল করেছেন, তিনি কিন্তু সেটা ভুলতে পারবেন না। বারবার তার মনের মধ্যে সেই চিন্তা ভাবনা, সেই টেনশন, সেই অ্যাংজাইটি, সেই ওভার থিঙ্কিং সেটা কিন্তু চলে আসবে। এরা একাকিত্বে থাকতে ভালোবাসে, এরা নিজের অনুভূতি নিজে লুকিয়ে রাখতে বেশি পছন্দ করে, এরা নিজের অনুভূতি বাইরে কাউকে প্রকাশ করতে চান না। এদের বাইরের দিক থেকে শান্ত বলে মনে হলেও এদের মনের মধ্যে বিভিন্ন রকমের ঝড়, বিভিন্ন রকমের চিন্তা ভাবনার ঝড়, বিভিন্ন রকমের দুঃখের ঝড়, বিভিন্ন কিছু কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও এই ধরনের পেশেন্টের সাথে যখন আপনি কথা বলবেন বা এই ধরনের পেশেন্টের সাথে যখন আপনি কেস টেকিং করবেন, দেখবেন এরা খুব সহজে আপনাকে তার প্রবলেমটা বলতে চাইবে না, এবং বললেও সে কিছুটা হাইট করে আপনার সাথে কথা বলবে। সে দেখাবে যে আমি খুব স্ট্রং, আমাকে ভাঙা যাবে না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এই পেশেন্টটা হলো ন্যাট্রামিওরের পেশেন্ট। এক্ষেত্রে আপনি ডোজ হিসাবে 200 পোটেন্সি থেকে স্টার্ট করতে পারেন, এবং আস্তে আস্তে ডোজ যদি লাগে তাহলে পেশেন্টের ক্ষেত্রে আপনি ডোজ বাড়াতে পারেন, অথবা আপনি এই ঔষধের 0/1 পোটেন্সি থেকেও স্টার্ট করতে পারেন। এতেও দেখবেন যে আপনি খুব ভালো রকম রেজাল্ট পাবেন। এরপরে যে ঔষধটা এই ওভার থিঙ্কিং এর ম্যাটারে সব থেকে বেশি কাজে আসে দর্শকবৃন্দ, সেটা হলো ইগনেশিয়া আমারা। অ্যাকচুয়ালি এ ধরনের পেশেন্ট কিন্তু কোন একটা প্রিয়জনকে হারানোর পর তারা কিন্তু মানসিক আঘাতের শিকার হয়ে পড়েন। হয়তো কোনো একটা প্রিয়জনকে তিনি হারিয়েছেন, হয়তো তার সাথে কোনো রকম কোনো প্রত্যাখ্যান হয়েছে, বিশ্বাসঘাতকতা হয়েছে, অথবা তিনি কোন একটা মানসিক ধাক্কার মধ্যে দিয়ে গেছেন। তারপরে তার ওভার থিঙ্কিং এর যে ব্যাপারটা, বা হয়তো তার যে চিন্তা ভাবনার ব্যাপারটা, তার অ্যাংজাইটি অ্যাটাকের ব্যাপারটা, বিভিন্ন রকমের ব্যাপার কিন্তু তারপরেই এসছে। আজকালকার দিনে বা মডার্ন যুগে ইগনেশিয়া বা ন্যাট্রামিওরের পেশেন্ট কিন্তু দর্শকবৃন্দ আমরা বেশিরভাগ সময় দেখতে পাই। বিভিন্ন যুবক যুবতীর মধ্যে কিন্তু এই ঔষধটা সব থেকে বেশি ভালো কাজ করে। যারা বারবার প্রেমে পড়েন বা বারবার তার অনুভূতি জাগে, তাদের ক্ষেত্রে আপনি ন্যাট্রামিওর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা ইউজ করতে পারেন, বা যাদের ক্ষেত্রে একজনের প্রতি তার ভালোবাসাটা লয়াল থাকে, তাদের জন্য ইগনেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম দর্শকবৃন্দ কাজ করে। ইগনেশিয়া যদি আমরা কাউকে দিই, তাহলে আমরা মেন্টাল যে সিমটমটা সেটা অবশ্যই নিই, এবং তার সাথে সাথে তার যা ফিজিক্যাল সিমটম থাকে বা তার যা ফিজিক্যাল সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, তাতেও কিন্তু আমরা ইগনেশিয়া দিয়ে থাকি। এক্ষেত্রে ইগনেশিয়া 200 হোমিওপ্যাথিক ঔষধ থেকে আপনি শুরু করতে পারেন। এছাড়াও আপনি ইগনেশিয়া 0/1 দিয়েও আপনি স্টার্ট করতে পারেন। যদি আপনি 200 দিয়ে স্টার্ট করেন, তাহলে আস্তে আস্তে পেশেন্টের সিচুয়েশন অনুযায়ী, পেশেন্টের লক্ষণ অনুযায়ী আপনি কিন্তু ডোজ বাড়াতে পারেন। আর 0/1 থেকে শুরু করলে আপনি পেশেন্টের সিচুয়েশন অনুযায়ী আপনি 0/2 বা 0/3 এতে আপনি যেতে পারেন। অবশ্যই আপনি খুব ভালো রকম রেজাল্ট পাবেন। এরপরে যে ঔষধটা ওভার থিঙ্কিং এ সব থেকে বেশি কাজে লাগে, সেটা হলো দর্শকবৃন্দ আর্সেনিক অ্যালবাম। আপনারা অনেকেই দেখেছেন, অনেক মানুষজন আছেন যারা কিনা পারফেক্ট হওয়ার চাপে ভোগেন। তিনি টাইম মতো অফিস পৌঁছান, টাইম মতো সবকিছু কাজ করেন, তিনি সব জিনিস একটা জায়গায় রাখতে বেশি পছন্দ করেন। তার মনের মধ্যে বিভিন্ন রকমের ভয়, বিভিন্ন রকমের চিন্তা সবকিছু কিন্তু ঘোরাঘুরি করে। কখন এই টাইমটা সব থেকে বেশি হয় না, দুপুরবেলা 12টার সময় এ ধরনের পেশেন্টের মনে সব থেকে বেশি চিন্তা ভাবনা হয়। রাতের দিকে 12টার সময় এ ধরনের পেশেন্টের মানসিক যে চিন্তা ভাবনা সেটা সব থেকে বেশি হয়। তার জন্য পেশেন্ট কিন্তু ঘুমাতে পারে না। যদি আপনি কারো মধ্যে এই টাইপের সমস্যা দেখেন, যে খুব বেশি পরিমাণে পারফেক্ট হওয়ার চেষ্টা করে, খুব বেশি পরিমাণে টাইম মেনটেন করে, যেখানে যায় একদম প্রপার টাইমে যায়, এছাড়াও তার মনের চিন্তা ভাবনাগুলো বিশেষ করে রাতে আসে, ঘুমানোর সময় আসে, তাহলে আপনি এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা, এটা কিন্তু সেই পেশেন্টটাকে দিতে পারেন। এতে ডোজ আপনি 30 পোটেন্সি থেকে স্টার্ট করতে পারেন, বা 200 পোটেন্সি থেকে স্টার্ট করতে পারেন, বা আপনি 0/1 পোটেন্সি থেকেও স্টার্ট করতে পারেন। যেটা পেশেন্টের লাগবে আপনি সেই অনুযায়ী কিন্তু এই ঔষধটা ডোজ হিসাবে সিলেক্ট করতে পারেন। এতে দেখবেন যে তার সমস্যাটা আস্তে আস্তে কমতে থাকবে।
এরপরে যে ঔষধটা জরুরি পরিস্থিতিতে সব থেকে বেশি ভালো কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ রেস্কিউ রেমেডি। অনেকেই আছেন যারা কিনা প্রচুর পরিমাণে ওভার থিঙ্কারের যে সমস্যা তাতে ভোগেন, তাতে তাদের কি হয়, প্যানিক অ্যাটাকের মতো সমস্যা হতে পারে, তাতে তাদের প্রচুর পরিমাণে রাগ বেড়ে যায়, তাতে তাদের দুঃখ বেড়ে যায়, তাতে তাদের সম্পর্কে একটা আঘাত নিয়ে আসে বা মানসিকভাবে তিনি প্রচুর পরিমাণে বিপর্যস্ত হয়ে পড়েন, ভুলভাল কথা বলেন, তার মেজাজ বিগড়ে যায়, তিনি বারবার বিরক্ত হয়ে যান। এসব ক্ষেত্রে আপনি কিন্তু জরুরি অবস্থায় রেস্কিউ রেমেডি যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এটাও খুব ভালো রকম মেডিসিন, এটাও আপনি যে কোনো মেডিসিনের সাথে আপনি কিন্তু ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। যদি আপনি রেস্কিউ রেমেডি সেবন করতে চান তাহলে অবশ্যই রেস্কিউ রেমেডি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি সেবন করতে পারেন, বা আপনার যখন ঔষধটা লাগবে তখন আপনি 2 ফোঁটা ইনস্ট্যান্টলি 2 চামচ জলের সাথে মিশিয়ে খেয়ে নিতে পারেন। এতেও দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, আমি যে ঔষধগুলোর নাম বললাম, ন্যাট্রামিওর, ইগনেশিয়া বা আর্সেনিক, যেটা লাগবে আপনার, আপনি শুধুমাত্র সেই ঔষধটা সেবন করতে পারেন। অবশ্যই মনে রাখবেন যে এই 3টে ঔষধ যখন আপনি, বা এই 3টের মধ্যে যে কোনো একটা ঔষধ যখন আপনি একটা পেশেন্টকে দিচ্ছেন বা আপনি কাউকে দিচ্ছেন, তাহলে অবশ্যই সেই পেশেন্টের বা সেই রোগীর সম্পূর্ণ মানসিক লক্ষণ নেওয়াটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে জরুরি। তবেই আপনি ডোজ বা পোটেন্সি সিলেকশন করতে পারবেন। ইন জেনারেলি যদি আপনি কোনো পেশেন্টকে 30 পোটেন্সি দেন তাহলে অবশ্যই 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি কিন্তু দিতে পারেন। এতে দেখবেন যে তার যে সমস্যা সেটা কিন্তু কমতে থাকবে। কতদিন খেতে পারে পেশেন্ট? দীর্ঘ 7 দিন পর্যন্ত কিন্তু এই 30 পোটেন্সি খেতে পারে। যদি আপনি কাউকে 200 পোটেন্সি দেন তাহলে আপনি দুভাবে 200 পোটেন্সি দিতে পারেন। একটা উপায় হলো যে আপনি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 2 দিন বা 3 দিন সেই পেশেন্টটাকে সকালে একবার খাওয়ার আগে দিতে পারেন। এতেও দেখবেন যে তার সমস্যা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। আরেকটা পর্যায় হলো বা আরেকটা ধাপ হলো 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, সপ্তাহে একবার আপনি কিন্তু সেই পেশেন্টটাকে দিতে পারেন। এতেও দেখবেন যে তার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে যখন আপনি 1M বা 10M বা 50M পোটেন্সি ইউজ করতে যাবেন বা সেবন করতে যাবেন, অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার পরামর্শ নেবেন এবং তার সাথে কথা বলবেন। তার পরামর্শ মতো কিন্তু আপনি হাই পোটেন্সি সেবন করবেন। কারণ এ ধরনের পেশেন্টকে ব্যক্তিভিত্তিক ট্রিটমেন্ট করতে হয়। এ ধরনের পেশেন্টকে কিন্তু মানসিক লক্ষণ নিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয় বা চিকিৎসা করতে হয়। তাই অবশ্যই আপনি এদিকটা মনে রাখবেন। আশা করবো দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন নিতে চান অবশ্যই আপনারা এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি আপনার টাইম মতো বা আপনি আপনার সময় মতো পেইড কনসালটেশন বুক করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।